স্কুল ছুটির পরে রাস্তার পাশে আমি আমার প্রাক্তন প্রেমিককে দেখে চমকে উঠলাম। তার সাথে আমার 10 বছর আগে ব্রেকআপ হয়েছিল, যাকে ছেড়ে দিয়ে আমি 10 বছর আগে একটা অমানুষকে বিয়ে করেছিলাম। আমার বিয়ের 3 বছর পরে যে মানুষটাকে আমি পাগলের মতো করে খুঁজেছিলাম, আজ সেই মানুষটাই আমার সামনে। আমি যে স্কুলে টিচিং প্রফেশনে আছি সেই স্কুলেই তার মেয়ে পড়ে। তার নাম ছিল সাইম। তার পোশাক আশাক দেখে মনে হচ্ছে সে কোনো ভালো পর্যায়ে কর্মরত আছে। ভাগ্যিস আমি বোরখা পরা ছিলাম, ও যাতে আমাকে চিনতে না পারে তার জন্য সাথে সাথেই আমি আমার মুখটা ঢেকে ফেললাম। ও মেয়েকে নিয়ে রাস্তার পাশেই দাঁড়িয়ে আছে, হয়তো কোনো গাড়ির জন্য অপেক্ষা করছে। ওর সাথে আমি কেন ব্রেকআপ করলাম আর কেনই বা একটা অমানুষের হাত ধরলাম সেসব কথা আমি পরে বলছি। ওর মেয়ে যেহেতু আমার স্কুলেই পড়ে, ওর বাসাটাও নিশ্চয়ই কাছাকাছি কোথাও হবে। এই মুহূর্তে আমার ওর সাথে কথা বলাটা একেবারেই ঠিক হবে না। সে যদি এখন আমাকে দেখে তাহলে হয়তো কিছু একটা সিক্রেট সে করে ফেলতে পারে, কারণ 10 বছর আগে যে নির্দোষ মানুষটাকে আমি বিনা কারণে এত বড় আঘাত দিয়েছিলাম, সেই আঘাতের ক্ষত হয়তো আজও তার শুকায়নি। এমন সময় দেখলাম সে বিরক্ত হয়ে পকেট থেকে মোবাইল ফোনটা বের করলো, তারপর কাকে যেন ফোন করছে। আমি আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু শুনছি এবং দেখছি। সে কাকে যেন ফোন করে বলছে, হ্যালো সাকিব, তোমার গাড়ি নিয়ে আসতে এত দেরি হচ্ছে কেন? অপর প্রান্তে দাঁড়িয়ে ছেলেটি তাকে কি বলছে সেটা তো আমি শুনতে পাইনি, কিন্তু ততক্ষণে সাইম আরো বেশি চিল্লাচিল্লি করতে লাগলো আর বলতে লাগলো, তুমি বলেছিলে গাড়িটা ঠিক করতে কয়েক মিনিট লাগবে, এতক্ষণ লাগে না, সর্বোচ্চ 10 মিনিট, বড়জোর 20 মিনিট, কিন্তু তুমি অফিস থেকে গাড়ি নিয়ে গেছো 2 ঘন্টা। আমি মেয়েকে নিয়ে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বলো তো? তোমার আসতে কতক্ষণ লাগবে? বুঝতে পারলাম সাইম তার গাড়ির ড্রাইভারের সাথেই কথা বলছিল, এবং এটাও বুঝতে পারলাম যে আমার ক্লাসের নুসাইবা নামের মেয়েটি সাইমেরই মেয়ে। কি আশ্চর্য, নুসাইবা সাইমের মেয়ে। তারপর সাইমকে বলতে শুনলাম, সে বলছিল, ঠিক আছে তুমি গাড়ি নিয়ে আমার বাসায় চলে এসো, আমি অটোতে করে মেয়েকে নিয়ে বাসায় চলে যাচ্ছি। এই কথা বলেই সে ফোনের লাইনটা সাথে সাথে কেটে দিল। আর আমি মনে মনে ভাবতে লাগলাম, আজকে যেভাবেই হোক এই সুযোগ হাতছাড়া করা যাবে না। সাইমের বাসা আমাকে চিনে রাখতেই হবে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখলাম সে একটা অটো ভাড়া করে মেয়েকে নিয়ে সাথে সাথে চলে গেল। কিন্তু আমাকে তো ওকে ফলো করতেই হবে, তাই আমিও একটা অটো রেডি করলাম আর সেই অটোতে করে তার অটোর পেছন পেছন যেতে লাগলাম। অটোতে উঠেই আমার মনে পড়তে লাগলো সেই 10 বছর আগের কথা। 10 বছর আগেই আমি সাইমকে একটা রেস্টুরেন্টে ডেকে নিয়ে এসেছিলাম। আমার আসার আগেই সাইম এসে হাজির। আমাকে দেখে সাইম বলে উঠলো, 1 ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছি, আমাকে আসতে বলে তুমি এত লেট করলে কেন? আমি বললাম, আমি তো তোমার মতো এত আজাইর আর বেকার না। তারপর সাইম বলে উঠলো, ম্যাডাম পড়াশোনা ছাড়া আর কোন কাজটা আপনি করেন? আমি বললাম, সেটাও একটা কর্ম, কিন্তু তুমি তো পড়াশোনা শেষ করে বেকার বসে আছো, কোনো রকমের টিউশনি করে চলছো। সাইম বলে উঠলো, তোমার মতো এত সুন্দর একটা মেয়ের সাথে প্রেম করছি, এটাও তো একটা কর্ম বলো। এরপর আমি বলে উঠলাম, দেখো এত আজাইরা পেঁচাল পাড়ার সময় আমার নাই, তোমার সাথে খুব সিরিয়াস একটা বিষয়ে কথা বলার জন্য তোমাকে এখানে ডেকে নিয়ে এসেছি। হেয়ালি বন্ধ করে দয়া করে মন দিয়ে একটু শোনো যে আমি কি বলতে চাচ্ছি। সে বলল, হ্যাঁ বলো, আমি শুনছি। দেখো বাসা থেকে আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। মা বাবা বলছে আমার নাকি বয়স 19 হয়ে গেছে, ইন্টারের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। আমাদের বংশের রেওয়াজ অনুযায়ী 18 বছরের পরে কোনো মেয়েকে আর বাড়িতে অবিবাহিত অবস্থায় রেখে দেয় না। সেখানে আমার বয়স 19 হয়ে গেছে, তাই তারা আমাকে আর বাড়িতে রাখতে চাচ্ছে না। হাতে খুবই ভালো একটা পাত্র আছে, ঢাকায় নিজেদের 11 তলা বাড়ি, নিজেদের গাড়ি, ওদের অনেক বড় ব্যবসা আছে, একটা দুটো না অনেকগুলো ব্যবসা। ছেলের বাবা খুবই অসুস্থ, মারা যাওয়ার আগে নাতিপুতি দেখে মরতে চায়। কথাগুলো শুনেই সাইমের হাসি মাখা মুখটা কেমন যেন মলিন হয়ে গেল। আমি খেয়াল করে দেখলাম তার চোখের কোণে পানি। সে আমাকে বলে উঠলো, আচ্ছা তুমি কি চাচ্ছ, কি ডিসিশন নিলে? আমি বললাম, দেখো আমি তো তোমাকেই ভালোবাসি, তোমাকেই চাই, গত 4টা বছর ধরে আমি তোমার সাথেই আছি, আমি শুধুমাত্র তোমাকেই চাই। তারপর সে বলল, তাহলে তো আর সমস্যাই নেই। আমি বললাম, সমস্যা একটা দুটো না অনেকগুলো। একে তো তুমি বেকার, তার উপরে নিজেদের ঢাকায় কোনো বাড়ি নেই, জমি নেই, কিচ্ছু নেই, ভাড়া বাসায় থাকো। তোমার ভাই তোমাদের সংসারটা চালাচ্ছে, আর তুমি টিউশনি করে চলছো। তুমি নিজে যেখানে চলতে পারছো না সেখানে আমাকে কি চালাবে, কি খাওয়াবে, কি পড়াবে? মাস্টার্স শেষ করে বেকার বসে আছো, এতগুলো পরীক্ষা দিলে একটা তো ভালো করে টিকলা না, বিসিএস এর ভাইবা পর্যন্ত আর যেতে পারো না। আচ্ছা তোমার কি মনে হয় তোমার মতো একটা বেকার বাউন্ডলের কাছে আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দিবে? এত সহজ? তারপর সে বলে উঠলো, দেখো তুমি চাইলে অনেক কিছুই করতে পারো, তুমি তোমার বাবা আমাকে একটু বুঝিয়ে বলো না যে তুমি আমাকে বিয়ে করতে না পারলে বিষ খাবে। তুমি আমাকে ছাড়া আর কাউকে কখনো বিয়ে করবে না। তুমি যদি পাত্রকে বলে দাও যে তোমার সাথে আমার রিলেশনশিপ আছে, তুমি কাউকে প্রচন্ড ভালোবাসো, তাকে ছাড়া তুমি কাউকে বিয়ে করতে চাও না, বাবা মা জোর করে তোমাকে বিয়ে দিতে যাচ্ছে, তাহলে আমার মনে হয় না পৃথিবীতে এমন কোনো পাত্র আছে যে তোমাকে বিয়ে করতে চাইবে। তুমি প্লিজ এই চেষ্টাটুকু আমার জন্য একটু করো। তুমি দেখো আমি কিছু একটা ঠিক করে ফেলবো, আর একবার যদি তোমার সাথে আমার বিয়েটা হয়ে যায় তাহলে একদিন না একদিন তোমার বাবা মা অবশ্যই আমাদের মেনে নিবে। পরিবার, বউ বাচ্চা নিয়ে খেয়ে পরে বেঁচে থাকার মতো কিছু একটা করার ক্ষমতা নিশ্চয়ই আল্লাহ একদিন আমাকে দিবে, কিন্তু সেই পর্যন্ত তোমাকে তো একটু ধৈর্য ধরতেই হবে সোনা। তুমি না হয় আমার জন্য এই স্যাক্রিফাইসটুকু করলে, তুমি কি পারবে না বলো? তাহলে এই 4টা বছর আমাকে কি ভালোবাসলে তুমি? সাইমের সমস্ত কথা শুনে আমি বলে উঠলাম, আচ্ছা ঠিক আছে আমি দেখি কি করতে পারি।
এই বলে আমি বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে আমি আম্মুকে বললাম, আম্মু তোমার সাথে আমার কিছু কথা আছে। আম্মু তখন ঘর ঝাড়ু দিচ্ছিল। আম্মু বলে উঠলো, হ্যাঁ বল, কি বলতে চাস? আমি বললাম, আম্মু আমি একটা ছেলেকে 4 বছর ধরে ভালোবাসি। আম্মু বলল, হ্যাঁ তো তোর বাবাকে এসব শুনবে? ছেলে কি করে? আমি বললাম, ছেলে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাশ করে বেকার বসে আছে, চাকরির জন্য অনেক চেষ্টা করে যাচ্ছে, এখন আপাতত টিউশনি করে চলছে। ঢাকায় তাদের নিজেদের বাড়ি গাড়ি জমি কিছুই নেই, ভাড়া বাসায় থাকে। তার বড় ভাই তাদের সংসারটা চালাচ্ছে, উনি মালয়েশিয়াতে থাকে। আম্মু সায়েম মানুষ হিসেবে অনেক ভালো, সে খুবই ব্রাইট স্টুডেন্ট, তুমি দেখো সে কিছু একটা অবশ্যই করে ফেলতে পারবে। তারপর আম্মু বলল, দেখ বিয়ের আগে এই সমস্ত জিনিসপত্রে কম বেশি সব মেয়েরাই জড়ায়, তাই বলে এগুলোকে এতটা সিরিয়াস ভাবতে হয় না। জীবনটা কোনো নাটক কিংবা সিনেমা না, জীবনটা এমনিতে অনেক জটিল, দয়া করে এটাকে আর জটিল করতে যেও না। বাবা মা যা বলে তা শোনো, বাবা মা তোমার ভালো চায়, দয়া করে বাবা মার চেয়ে বেশি বুঝতে যেও না। যদি বাবা মায়ের অবাধ্য হয়ে কিছু করার চেষ্টা করো তাহলে মনে রেখো এর ফল ভালো হবে না, সারা জীবন কান্না লুকানোর জায়গাটুকুও পাবে না। চুপচাপ যা বলছি তাই করো। পরের দিনই বাসায় পাত্রপক্ষ এলো। ছেলেটা এত সুন্দর আর এত স্মার্ট যে তাকে দেখে এক মুহূর্তে আমি সায়েমকে ভুলে গেলাম। আমার কেন জানি না ছেলেটাকে অসম্ভব ভালো লেগে গেল। সত্যি বলতে এত চোখ ধাঁধানো সুন্দর পুরুষ আমি আমার জীবনে আর দেখিনি, এক কথায় অপূর্ব সুন্দর। কিন্তু ছেলেটাকে আমার এতটা ভালো লাগার কারণ কি শুধু সৌন্দর্যই ছিল, নাকি সে অর্থনৈতিকভাবে অনেক বেশি শক্তিশালী এজন্য ছিল, সেটা আমি বুঝতে পারিনি। ছেলে আমাকে বারবার জিজ্ঞেস করে যাচ্ছিল, আচ্ছা আপনি কি অন্য কাউকে ভালোবাসেন, বা অন্য কারোর সাথে রিলেশনশিপ থাকা অবস্থায় আপনার পরিবার আমার সাথে আপনাকে জোর করে বিয়ে দিতে চাচ্ছে না তো? যদি এরকম কিছু হয় তাহলে প্লিজ আপনি আমাকে খুলে বলুন, সমস্যা নেই, আমি কাউকে জোর করে বিয়ে করতে চাই না। আমি এমন কাউকে চাই যার জীবনে আমি ছাড়া আর অন্য কেউই নেই, কিংবা কখনোই ছিল না। পাত্রের মুখে এই কথা শুনে আমি বললাম, আমি আমার জীবনে কারোর সাথে কোনোদিনও কোনো রিলেশনশিপে জড়াইনি, আপনি ভয় পাবেন না, আপনি নিশ্চিন্ত থাকুন। এই কথা শুনে ছেলে বলে উঠলো, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এরপর ওরা আমাকে আংটি পরিয়ে রেখে চলে গেল। এত সুন্দর স্মার্ট লম্বা আর কোটিপতি স্বামী পেয়ে আমি সত্যিকার অর্থে সায়েমকে ভুলে যেতে লাগলাম। সায়েম প্রতিদিন আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করত, আর আমি নিজের ইমেজ ঠিক রাখার জন্য সবসময় তাকে বলতাম, দেখো আমি সব চেষ্টাই করেছি, এত কিছুর পরেও এই ছেলে আমাকে বিয়ে করতে চায়, আর আমার বাবা মা আমাকে অনেক মেরেছে, এত মার আমি আমার জীবনে কখনো খাইনি, আমার সারা শরীর একদম ফুলে গেছে, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ, তুমি আমাকে ভুলে যাও, আমি তোমার জন্য প্রাণ ভরে দোয়া করি, তুমি আমার চাইতে অনেক ভালো কাউকে পাবে। দেখো সত্যি বলতে সায়েমের প্রত্যেকটা ফোন আমার প্রচন্ড বিরক্ত লাগতো। যে সময় সে আমার সাথে কথা বলতো সেই সময়টাতে আমি ওই ছেলের সাথে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতাম। আংটি পরানোর প্রায় 2 মাস পরে আমাদের বিয়ে হয়ে যায়। যেদিন বিয়ে হয় তার 2 দিন আগে আমি সায়েমকে সবকিছু থেকে ব্লক করে দিই, আর তাকে বলি আমাদের যত পার্সোনাল ছবি আছে সবকিছু তুমি ডিলিট করে দাও। সায়েম আসলেই তাই করলো। সত্যি বলতে সায়েমের মতো ভদ্র ছেলে আমি আমার এই জীবনে দুটো দেখিনি। যে সায়েমকে আমি সবকিছু থেকে 10 বছর আগে ব্লক করে দিয়েছিলাম, তাকে প্রচন্ড মাত্রায় অবহেলা করেছিলাম, আজ 10 বছর পরে আমার নিয়তি সেই সায়েমের পিছন পিছন আমাকে ঘোরাচ্ছে। কিছুক্ষণ পরে দেখলাম সায়েমের অটো একটা বিল্ডিং এর নিচে এসে থামলো। দেখলাম সায়েম বিল্ডিংটার ভিতরে ঢুকে পড়লো। বিল্ডিংটা ভীষণ রকমের আলিশান ছিল। আমি বিল্ডিংটার সামনে এসে দাঁড়াতেই দেখলাম একজন দারোয়ান আমাকে থামিয়ে দিল। দারোয়ান আমাকে বলল, এই যে ম্যাডাম, আপনি কে? আপনাকে তো চিনলাম না, আপনি কোথায় যাচ্ছেন? আপনি এই বিল্ডিং এর কয় তলায় কার কাছে যাবেন নাম বলুন। সত্যি বলতে আমি তো এই বিল্ডিং এর কাউকেই চিনি না, কার নামই বা বলবো। তাই আমি বুদ্ধি করে বলে উঠলাম, আসলে আমি বাসা ভাড়া নিতে চাচ্ছি। তারপর দারোয়ান আমাকে বলে উঠলো, আপনি বাসা ভাড়া নিবেন কিভাবে? এখানে যারা থাকে তাদের সবার নিজেদের ফ্ল্যাট, আর এখানে যারা থাকে প্রত্যেকটা ফ্যামিলিতে এক একজনের 2-3টা করে গাড়ি। আমি বুঝতে পারলাম এখানে সব হাই সোসাইটির মানুষজন থাকে, কিন্তু আমার উদ্দেশ্য তো বাসা ভাড়া নেওয়া না, সায়েমের ব্যাপারে জানা। তাই আমি অন্য সব বাদ দিয়ে সায়েমের ব্যাপারে জিজ্ঞাসা করতে লাগলাম। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা একটু আগে একটা লোক একটা বাচ্চা মেয়েকে নিয়ে এই গেট দিয়ে ঢুকেছে, তিনি কে বলুন তো? উনি বলল, আপনি সায়েম স্যারের কথা জিজ্ঞেস করছেন? আমি বললাম জি। উনি বললেন, সায়েম স্যার একজন গার্মেন্টস ব্যবসায়ী, এই শহরে ওনার 5টা গার্মেন্টস এর ফ্যাক্টরি আছে, আপনি কি ওনার ফ্যাক্টরিতে চাকরি চাচ্ছেন? তাহলে আমাকে বলতে পারেন। সায়েম স্যারের ওয়াইফ খুবই ভালো মানুষ, আমি আপনার ব্যাপারে রিকোয়েস্ট করলে আপনার চাকরি হয়েও যেতে পারে। আপনি এক কাজ করুন, আপনার সিভিটা আমার কাছে রেখে যান, আমি ম্যাডামের কাছে পাঠিয়ে দেব। আমার আর বুঝতে বাকি রইল না যে সায়েম এই শহরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। এজন্যই বোধহয় বলে যে ঋতু বদলাতে 2টি মাস লাগতে পারে, কিন্তু মানুষের ভাগ্য বদলাতে 2 দিনও লাগে না, শুধু লাগে আল্লাহর একটুখানি ইচ্ছা আর রহমত। যে সায়েমকে একসময় আমি কত অবহেলা করেছি, অপমান করেছি, অপদস্থ করেছি, যে সায়েম আমাকে প্রচন্ড ভালোবাসতো, পাগলের মতো করে ভালোবাসতো, আমার মতো একটা মেয়ের জন্য কত নির্ঘুম রাত কাটিয়েছে সে, কত চোখের পানি ঝরিয়েছে, সেই সায়েম, হ্যাঁ সেই সায়েম আজ অন্য কারো স্বামী, অন্য কারো বাবা, এবং এই শহরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী যার চাকরানি হওয়ার ক্ষমতাটুকু আমার নেই। জীবন বোধ হয় এরকমই অদ্ভুত। মানুষের সাইকোলজি এতটাই বাজে যে যে জিনিস
আমরা খুব সহজে পেয়ে যাই সেই জিনিসকে আমরা সবচেয়ে বেশি সস্তা মনে করে অবহেলা করি। পরিশেষে একটা কথাই বলবো, আপনার ভালোবাসার মানুষটি যদি ভালো হয়ে থাকে তাহলে লোভে পড়ে কখনোই তার হাত ছাড়বেন না, কারণ তার চোখের পানি কখনোই আপনাকে ভালো থাকতে দিবে না। জীবনে টাকা পয়সা আসবে যাবে, কিন্তু ভালোবাসার মানুষটি একবার হারিয়ে গেলে তাকে এ জীবনে আর কোনোদিনও ফিরে পাবেন না। এই আফসোস আপনাকে সারাটা জীবন কুরে কুরে খাবে। ভালোবাসা আর প্রেম কখনোই এক জিনিস নয়। শুধু ভালোবাসলেই হয় না, ভালোবাসলে লড়াই করা জানতে হয়। ভালোবাসার মানুষটিকে পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টাটুকু করে যেতে হয়, না হলে সেটা কখনোই ভালোবাসা ছিল না। তো বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন। আমার পেজটিকে ফলো করে দিবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো পর্বে। আল্লাহ হাফেজ।